তুমি আর একটা বিয়ে করে নাও এবং আমার সন্তান জিসানকে মায়ের কাছে রেখে যাও। কথাটা শুনে ঈশিতা চোখের পানি আটকে রাখতে পারল না। সঙ্গে সঙ্গে বিছানায় বসে পড়ল। মন চাচ্ছে চিৎকার করে কান্না করতে, কিন্তু করতে পারছে না, কারণ পাশের রুমে শ্বশুর শাশুড়ি আছেন। ফোনটা কান থেকে সরিয়ে নিয়ে অন্যদিকে ফিরে বড় একটা নিঃশ্বাস ছাড়লো। ফোনের দিকে তাকিয়ে দেখলো এখনো কল কাটেনি। আবারও কানে নিল। বেশ ভাঙা ভাঙা গলায় জাহিদকে বলল, তুমি যা বলছো ভেবে বলছো? জাহিদ একটু কর্কশ কণ্ঠেই বলল, এখানে ভাবার কিছুই নেই, ভাবার সময় অনেক আগেই পার হয়ে গেছে। ঈশিতা এবার আর চেপে রাখতে পারল না কান্না। শাড়ির আঁচলে মুখ গুজে কান্নার মাত্রা বাড়িয়ে দিল। আর এই চাপা কান্নার আওয়াজ শুনতে জাহিদ ভুল করল না। তোমার এই ন্যাকামি আমার মোটেও পছন্দ না। এটা বলেই ফোনের লাইনটা কেটে দিল জাহিদ। ঈশিতা ফোনটা পাশের টেবিলে রেখে দিল। বিছানা থেকে নেমে রুমের লাইটটা জ্বালালো। নিঃশ্বাস ঘন হয়ে আসছে। ছোট ছোট পায়ে হেঁটে ওয়ার্ড্রোবের কাছে গেল। উপরে ড্রয়ার থেকে একটা ছবি বের করে তাতে হাত বোলাতে লাগলো। ছবিটা ঈশিতার বাবা মায়ের। আজ থেকে 5 বছর আগে রোড অ্যাক্সিডেন্ট করে দুজনেই মারা যান। রেখে যায় দুটো মেয়ে, ঈশিতা এবং তার বড় বোন তিশাকে। তিশা বিয়ে করে আলাদা সংসার করত। বাবা মা মারা যাবার পরে বড় বোন তিশার কাছে থাকতো ঈশিতা। পড়ালেখা করে জীবনে প্রতিষ্ঠিত হতে চেয়েছিল, কিন্তু অন্যের ঘাড়ি থেকে সেই আশা ভরসা পূরণ করা অসম্ভব হয়ে ওঠে। ঈশিতার দোলাভাই কিছু না জানিয়ে হঠাৎ করে একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে। ছেলে প্রবাসী দুবাইয়ে থাকে, কিছুদিন হলো দেশে আসছে। আবার চলে যাবে, চলে যাবার আগে শুভ কাজটা করে যেতে চায়। টাকা পয়সা যোগ্যতা সব দিক থেকে পারফেক্ট থাকায় বড় বোন তিশা রাজি হয়ে যায়। ঈশিতার অজান্তে সবকিছু পাকাপাকি করা হয়। ঈশিতা তার আশা ভরসা মাটি চাপা দিয়ে জাহিদের সংসারে চলে যায়। এছাড়া তার আর কোনো উপায় ছিল না। বাবা মার ছবিটা বুকে নিয়ে কান্না করছে। হঠাৎ জিসান ঘুমের ভেতরে কেঁদে উঠল। ছবিটা ড্রয়ারে রেখে জিসানের কাছে গেল। জিসানের বয়স 3 বছর, কিন্তু তার আচরণ দেখলে মনে হয় না যে তার বয়স মাত্র 3 বছর। বড্ড চঞ্চল ছেলেটা, বাবা মা বলতো। ঈশিতা যখন ছোট ছিল তখন সেও নাকি ভীষণ চঞ্চল ছিল। জিসানকে কোলে তুলে নিয়ে ঘুম পাড়াবার চেষ্টা করছে, আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। জিসান অপলক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে আছে। ঈশিতা এটা খেয়াল করা মাত্রই জিসানকে বুকের মাঝে চেপে ধরলো। মা এবং নিষ্পাপ বাচ্চা, এদের মনের ভেতরে চোখের ভেতরে সৃষ্টিকর্তা অজানা এক ক্ষমতা দিয়ে দিয়েছেন। ছোট জিসান তার মায়ের দিকে তাকিয়ে কি বুঝলো কে জানে। কান্না থামিয়ে দিয়ে মাকে জড়িয়ে রইল। পাশের রুমে থেকে শ্বশুর কাঁদতে কাঁদতে ঈশিতাকে ডাক দিল। বলল এখনই একটু পানি গরম করে দিতে। এমন গভীর রাতে প্রায় তাকে পানি গরম করে দিতে হয় ঘুম থেকে উঠে। জিসানকে বিছানায় শোয়াই রেখে হাতে একটা খেলনা দিয়ে রান্নাঘরে চলে গেল পানি গরম করে আনতে। জিসান খেলা করতে করতে নিজে নিজে ঘুমিয়ে পড়ল। ঈশিতা পানি গরম করে দিল শ্বশুরকে। তারপর ঈশিতা অজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমোতে চলে গেল। কিন্তু তার চোখে একটুও ঘুম নেই। যেদিন আয়েশা নামের মেয়েটার সাথে তার পরিচয় হয়, সেদিন থেকে তার প্রতিটা রাত নির্ঘুম কাটে। আয়েশা জাহিদের প্রথম স্ত্রী। 1 সপ্তাহ আগে জিসানের জন্য কিছু কেনাকাটা করতে মার্কেটে যায় ঈশিতা। কেনাকাটা করে বাসায় আসার জন্য রিক্সার জন্য দাঁড়িয়ে থাকে রাস্তার একপাশে। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে এসে ঈশিতার ঘাড়ে হাত রাখে। ঈশিতা বেশ চমকে ওঠে। ভয় পেলেন নাকি? না, ভয় পাইনি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমার পরিচয় জানতে চান? জি বলুন। তার আগে বলুন আপনার স্বামী কেমন আছে? নিজের স্বামীর কথা অচেনা অজানা একটা মেয়ে জিজ্ঞেস করছে। এটা শুনে ঈশিতার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। ভ্রু কুঁচকে মেয়েটিকে জিজ্ঞেস করলো, আপনি কে? আপনার পরিচয়টা আগে বলুন। মেয়েটা একটা রহস্যময় হাসি দিয়ে উত্তর দিল, আমার নাম আয়শা। আমি জাহিদের প্রথম স্ত্রী। এমন একটা কথা শোনার জন্য ঈশিতা মোটেও প্রস্তুত ছিল না। মুখে শুকনো হাসি এনে বলল, আপনি মজা করছেন আমার সাথে? আয়শা মুখটা ভারী করে বলল, আপনি কি আমার বেয়ান হন যে মজা করব? আপনি বরং জাহিদের কাছ থেকে শুনে নেবেন, আর আপনার ফোন নাম্বার আমার কাছে আছে। মাঝে মধ্যে আপনাকে বিরক্ত করব। এটা বলে আয়েশা চলে গেল। ঈশিতা বাকরুদ্ধ হয়ে পেছন থেকে তাকিয়ে রইল। এখান থেকে পা নাড়ানোর শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে। বিশাল আকাশটা যেন তার বুকে চেপে আছে। জাহিদের সাথে বিয়ে হলো আজ 4 বছর, অথচ এত বড় একটা সত্য গোপন ছিল এতদিন। কি করবে কি হবে ভেবে পাচ্ছে না। জাহিদের কাছ থেকে না শোনা পর্যন্ত সে স্থির হতে পারছে না। বাসায় এসে হাতের ব্যাগগুলো বিছানায় ছুঁড়ে ফেললো। পার্স ব্যাগ থেকে মোবাইলটা বের করে জাহিদকে ফোন করলো। কাঁদো কাঁদো সুরে জিজ্ঞেস করলো, আয়শাকে? কোন আয়শা? কার কথা বলছো? আয়শাকে চিনতে পারোনি? পরিচয় না দিলে চিনবো কিভাবে? তোমার প্রথম স্ত্রী। তোমার কথা আমি ক্লিয়ার বুঝতে পারছি না। আমি এখন কাজে ব্যস্ত, পরে কথা হবে। কলটা কেটে দিল জাহিদ। ঈশিতার কাছ থেকে হঠাৎ এমন একটা প্রশ্ন আশা করেনি, তাই এড়িয়ে গেল জাহিদ। ফোনটা রেখে দিয়ে কান্নায় ভেঙে পড়ল ঈশিতা।
চোখের গাঢ় কাজল চোখের পানিতে লেপ্টে গিয়েছে। কান্নার আওয়াজ শুনে পাশের রুম থেকে শাশুড়িকে ডাক দিলেন। ভীষণ কষ্টে কান্না চেপে রেখে শাশুড়ি রুমে চলে এলো। শাশুড়িকে কিছু বলতে চেয়েও বলতে পারল না, অথচ তার উচিত ছিল এত বড় গোপন সত্যটা প্রকাশ করার। ইদানিং জাহিদকে ফোনে পাওয়া যায় না, দিনে শতবার কল করে, অথচ জাহিদের সাথে যোগাযোগ নেই। ঈশিতা বুঝে নিয়েছে তাকে ভীষণভাবে ঠকানো হয়েছে। অন্তত একটা বার এত বড় গোপন সত্যটা তার কাছে আরও আগে বলা উচিত ছিল। তাহলে আজ হয়তো এত কষ্টের সম্মুখীন হতে হতো না। আয়শাও প্রায় মাঝে মাঝে ঈশিতার নাম্বারে মেসেজ করে, কেমন আছেন, কি করেন, বাবু কেমন আছে, আপনার স্বামী কেমন আছে, এমন বিভিন্ন প্রশ্ন করে মেসেজ দিয়ে, কাটা ঘায়ে নুনের ছিটার মতো। ঈশিতা কখনো রিপ্লে করে না আয়শাকে, বিরক্ত হয়ে ব্লক করে রেখেছে। একদিন বিকেলবেলা জাহিদকে মেসেজ দিয়ে বলে, আমি বড় আপার বাড়ি চলে যাচ্ছি, বাবা মা একা রইলো, ফোন করে তাদের খোঁজ খবর নিও। মেসেজটা লেখার 5 মিনিট পরে জাহিদ কল করলো। এখন আপা বাড়ি কেন যাবে, বাবা মা অসুস্থ তুমি জানো না? খুব রাগে কণ্ঠে ঈশিতা বলল, আমার কিছু করার নেই, তুমি তোমার পথ দেখো আর আমি আমার পথ খুঁজে নেব। তুমি কি বলতে চাও? আমি ঠিকই বলেছি, তুমি আয়েশাকে ফিরিয়ে আনো এবং তার সাথে সংসার করো। জাহিদ কিছু বলার আগে ঈশিতা ফোন রেখে দিল। পরে জাহিদ অনেকবার কল দিয়েছে, কিন্তু ঈশিতা রিসিভ করেনি। আসলে কোনো মেয়েই চায় না তার স্বামীর সংসার ছেড়ে চলে যেতে। ঈশিতারও এমন কোনো মন মানসিকতা নেই, তবুও রাগের বশে চলে যাবার কথা বলেছে। কিন্তু আজ রাতে জাহিদ কল করে নিজে থেকেই বলল, তুমি আর একটা বিয়ে করে নাও এবং আমার সন্তান জিসানকে মার কাছে রেখে যাও। দূর থেকে ফজরের আজান কানে ভেসে আসছে। সারা রাত একটুও ঘুমায়নি ঈশিতা। শরীরটাও ভীষণ খারাপ, বিছানা ছেড়ে উঠতে মন চাইছে না। তবুও আল্লাহর হুকুম আদায় করার জন্য নরম বিছানা ত্যাগ করে উঠল। নামাজ কালাম পড়ে সকালের নাস্তা তৈরি করলো। শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, তাদের সম্পূর্ণ দেখাশোনা তাকেই করতে হয়। তাদের রুমে নাস্তা দিয়ে নিজের রুমে আসলো। তার খেতে একটুও মন চাচ্ছে না। জিসানকে খাইয়ে দিচ্ছে আর তার তালে তালে নিজেও 2-1 টুকরো রুটি ছিঁড়ে মুখে দিচ্ছে, কিন্তু গলা দিয়ে নিচে নামছে না। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসলো। হাত থেকে খাবার রেখে দিল পাশে, মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা ওপেন করলো। মেসেজটা পড়ার পরে ঈশিতা পাথরের মতো হয়ে গেল। তার মনে হচ্ছে এখনই সে দম বন্ধ হয়ে মারা যাবে। আমি তোমার স্বামীর সংসার তোমাকে করতে দেব না। মেসেজটা পড়ার পরে ঈশিতার মাথায় কিছু কাজ করছে না। আয়েশার আগের নাম্বার ব্লক করা, এটাও হয়তো তার নতুন নাম্বার। তাছাড়া এমন কথা আয়েশা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি বলবে না। আসলে আয়েশা কি চায় তার কাছে? জাহিদের সংসারে ফিরে আসতে চাইছে না তো? জীবনে এমন কি পাপ করেছিল যার জন্য আজ এমন পরিণতি? বাবা মা আজ বেঁচে নেই, তারা থাকলে হয়তো তাদের কাছে মন খুলে কষ্ট দুঃখের কথাগুলো বলতো। সমাধান করতে না পারলেও সান্ত্বনামূলক দুটো কথা তো বলতে পারতো। বড় বোন তিশাকে যে বলবে তাও পারছে না, তাদের সংসারে এমনিতেই ঝামেলা, তার উপরে নতুন কোনো ঝামেলা তৈরি করতে চায় না। সত্যি নিয়তি বড়ই নিষ্ঠুর। পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে মেসেজের নাম্বারটা বের করলো। কল করতে যেও করলো না, কি মনে করে রেখে দিল। পাশ থেকে জিসান তার মায়ের আঁচল টেনে ধরলো। খুব আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, আম্মু তুমি কাঁদো কেন? ঈশিতা কি জবাব দেবে এখন? কি বলা উচিত তার? এতটুকু বাচ্চাকে বলবে তোমার আরও একটা মা ছিল না? এর কোনো উত্তর জানা নেই তার। কিছুক্ষণ সন্তানের দিকে তাকিয়ে থেকে মুখে একটা শুকনো হাসি এনে বলল, আমি কান্না করি না বাবা, চোখে হয়তো ময়লা গিয়েছে, তুমি নাস্তা খাও। আয়শা আজ একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছে। সে একটা ছোটোখাটো চাকরি করে, আজ অফিস ছুটি। সেই সুযোগে আপনাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে। আপনার আর আয়শা একই অফিসে কাজ করে। আয়শা বেশ সুন্দরী, আর এই সুন্দরীর সৌন্দর্য আপনাদের চোখ ফাঁকি দিতে পারেনি। কখন নিজের অজান্তে আয়েশাকে মনে জায়গা দিয়েছে নিজেও জানে না। প্রতিদিন তারা নিজেদের কথা একজন অপরজনের সাথে ভাগাভাগি করে নেয়। প্রতিদিন আয়েশাকে বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসায় যায়। এভাবেই কিছুদিন চলতে থাকলে আয়েশাও আপনানকে নিজের মনে জায়গা করে দেয়। কিন্তু আয়েশা কখনো আপনানকে বলেনি তার আগে বিয়ে হয়েছিল, আজ বলবে। আর তাই তো আজ সেই প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছে। আপনানের মনের মতো করে সাজগোজ করেছে আজ। এই সত্যটা শোনার পরে আপনান হয়তো তার জীবন থেকে সরে যেতে চাইবে। তবু আজ আয়েশা চুপ করে থাকবে না। আপনান আজ তার পছন্দের একটা জায়গায় বসে আছে। সামনে ছোট্ট একটা নদী, তার পেছনে বেশ বড় একটা কাশবন। তার যখন মন খারাপ থাকে তখন মন ভালো করার জন্য এই জায়গাটাই বেছে নেয়। আয়েশাকে নিয়ে এর আগেও একদিন এখানে এসেছিল, কিন্তু সময় করে দুজন পাশাপাশি বসা হয়ে ওঠেনি। সেদিন পারিনি মন খুলে কিছু কথা বলতে, উপভোগ করতে পারিনি কিছু রোমান্টিক মুহূর্ত। তাই আজ অধীর আগ্রহ নিয়ে বসে আছে তার প্রিয় মানুষটা আসার। অপেক্ষা করছে। দীর্ঘ কিছু সময় বসে থাকার পরেও আয়েশা এখনো আসছে না। কবুতরের মতো মাথা ঘুরিয়ে এদিক সেদিক দেখছে, কিন্তু আয়েশা ছায়াও দেখতে পারছে না। অনেকবার কল মেসেজ করছে, কিন্তু কোনো সাড়া পায়নি। দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেল। শত অভিমান নিয়ে চলে যাবার জন্য উঠে দাঁড়ালো।
হঠাৎ মোবাইলটা বেজে উঠল। হয়তো আয়শা ফোন দিয়েছে, তাই অজানা একটা শান্তি বয়ে গেল। কিন্তু পরক্ষণেই মুখটা গম্ভীর হয়ে গেল যখন দেখলো অচেনা একটা নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে অনেক চিৎকার চেঁচামেচি শুনলো। একজন লোক খুব দ্রুত বলতে লাগলো, আপনার এই নাম্বারটা একটা মেয়ের মোবাইল থেকে পেলাম। তার ডায়াল কলে আপনার নাম্বারটা ছিল। মেয়েটা রোড অ্যাক্সিডেন্ট করেছে, আপনি দ্রুত হাসপাতালে চলে আসুন। আপনাদের বুঝতে একটুও কষ্ট হলো না যে আয়েশা রোড অ্যাক্সিডেন্ট করেছে? হসপিটালের ঠিকানা নিয়ে দ্রুত গতিতে সেখানে চলে গেল। যাবার সময় আয়েশার বাসায় কল করে দুর্ঘটনার কথাটা জানিয়ে দিল। আয়েশাকে যারা হাসপাতালে নিয়ে আসছে তারা বলল, খুবই মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছে। যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের কাছ থেকে জানা গেল যে ট্রাকটা আয়েশাকে ধাক্কা মেরেছে দেখে মনে হলো ট্রাক ড্রাইভার ইচ্ছে করে এটা করেছে। আপনার বুঝতে পারছে না এটা কি অ্যাক্সিডেন্ট নাকি পরিকল্পিত কোনো কিছু। তার জানা মতে আয়েশার তেমন কোনো শত্রু নেই যে এমন কিছু তার সঙ্গে করবে। একজন নার্স এসে বলল প্রচুর রক্তক্ষরণ হয়েছে, যত দ্রুত সম্ভব রক্তের ব্যবস্থা করতে হবে। আপনার চেষ্টা করলো রক্ত দেবার জন্য, কিন্তু তার গ্রুপের সাথে মিলল না। যারা আয়েশাকে হসপিটালে নিয়ে আসছে তাদের ভেতর থেকে একজনের সাথে রক্তের গ্রুপ মিলে গেল। আপনার একটু নিশ্চিন্ত হলো। আয়েশার বাবা মা, ছোট ভাই তারাও চলে আসছে। সবাইকে সামলানো গেলেও আয়েশার মাকে সামলানো মুশকিল হয়ে পড়েছে। তার কান্না কিছুতেই থামানো যাচ্ছে না। মাঝে একবার অজ্ঞানও হয়ে গিয়েছিল। তার এমন অবস্থা দেখে আয়েশার ছোট ভাই আসিফের সঙ্গে তাকে বাসায় পাঠিয়ে দেয়া হলো। এখানে শুধু আপনান এবং আয়েশার বাবা রইলেন। আয়েশার বাবা শুধু পায়াচারি করছেন আর কিছুক্ষণ পর পর একটা দীর্ঘশ্বাস ফেলছেন। আপনানের কোনো ভাষা জানা নেই তাকে সান্ত্বনামূলক কিছু বলার। সেও ভীষণ দুশ্চিন্তায় আছে। এখনও আয়েশা অপারেশন থিয়েটারে আছে। ঈশিতা শত প্রশ্ন বুকের মাঝে চেপে রেখে বারান্দায় বসে আছে। আর জিসান তার পাশে বসে আপন মনে খেলা করছে। ঈশিতার সেদিকে কোনো খেয়াল নেই। ইদানিং তার কোনো কিছুর প্রতি কোনো আগ্রহ খেয়াল নেই। এমনকি কোনো কাজ করলেও সাথে সাথে ভুলে যাচ্ছে। জিসানকে একবার গোসল করিয়ে আনার কিছুক্ষণ পর আবারও গোসল করাতে নিয়ে যায়। শ্বশুরের ডাকে খেয়াল হয় যে এর আগেও একবার গোসল করানো হয়েছে। এতটা মন ভোলা রোগ জন্মে গেছে তার ভেতরে। ঠিক মতো নাওয়া খাওয়া ঘুম কিছুই নেই। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আকাশে অনেক কালো মেঘ জমেছে। বাহিরের উজ্জ্বল আলো কালো মেঘের আড়ালে লুকোচুরি করছে। হয়তো বৃষ্টি হবে। আগে আকাশে কালো মেঘ জমলেই তার মন ভালো লাগতো, কারণ বৃষ্টি হবে এটা ভেবে। কিন্তু আজ তার মন ভালো করতে পারলো না কালো মেঘ, বরং আরো খারাপ হয়ে গেল। তার বারবার মন চাচ্ছে আগের সেই সোনালী দিনগুলোই ফিরে যেতে। কিন্তু মানুষের অতীত কখনো তার জীবনে ফিরে আসে না। অতীত অতীতই রয়ে যায়। হঠাৎ কেউ একজন ঈশিতার ঘাড়ে হাত রাখলো। চমকে উঠল ঈশিতা। পেছনে মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখলো তার শাশুড়ি দাঁড়িয়ে আছে। কিছু বলবেন মা? সেই কখন থেকে তোমার শ্বশুর বৌমা বৌমা বলে ডাকছে, অথচ তোমার কোনো খেয়ালই নেই। কিছুদিন থেকে লক্ষ্য করছি তুমি একটু অন্যমনস্ক হয়ে আছো। ঈশিতা একটু থতমত হয়ে বলল, তেমন কিছু না মা, শরীরটা তেমন ভালো যাচ্ছে না। তোমার শ্বশুর ডাকছে, আমাদের রুমে আসো। ঈশিতা জিসানকে কোলে নিয়ে এক পা দুপা করে তাদের রুমের দিকে এগিয়ে গেল। বৌমা, ইদানিং তোমাকে কেমন কেমন জানি লাগছে। বেশ কয়েকবার ডেকেও তোমাকে কাছে পাওয়া যাচ্ছে না। সারাদিন দেখি ঝিম মেরে বসে থাকো। কোনো কিছুর প্রতি কোনো খেয়াল দেখতে পাচ্ছি না। আমি মাত্র তোমাকে কতবার ডাকলাম, অথচ তোমার কোনো সাড়া পেলাম না। সমস্যাটা কি তোমার? শ্বশুর একদমে কথাগুলো বললেন ঈশিতাকে। আর ঈশিতা শুধু মাথা নিচু করে কথাগুলো শুনে নিল। মাথা নিচু থাকা অবস্থায় জবাব দিল, আসলে আমার শরীরটা তেমন ভালো না। শ্বশুর বিছানা থেকে নিচে নেমে ঈশিতার দিকে এগিয়ে আসলো। মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তুমি তো জানো আমাদের কোনো মেয়ে নেই, তোমারও মা বাবা নেই। তোমার সুবিধে অসুবিধে দেখার দায়িত্ব তো আমাদেরই। আগেও বলেছি, এখনো বলছি, তোমার কখনো কোনো সমস্যা হলে সরাসরি আমাকে বলবে। আর যদি আমাকে বলার মতো না হয় তাহলে তোমার শাশুড়িকে বলবে। কখনো কোনো কিছু মনের ভেতরে চেপে রাখবে না। এখন তো আমরাই তোমার মা বাবা। ঈশিতা কথাগুলো শুনে নিমিষেই ক্ষণিকের জন্য সমস্ত দুঃখ কষ্টগুলো ভুলে গেল। তার কপাল ভালো যে এমন ভালো মনের শ্বশুর শাশুড়ি পেয়েছে। কয়জন মেয়ের কপালেই বা এমন শ্বশুর শাশুড়ি জোটে। কিছু মুহূর্তের জন্য নিজেকে সকল সুখী মানুষের ভেতরে একজন মনে হলো, কিন্তু বেশিক্ষণ নিজেকে সেই সুখী মানুষ ভাবতে পারলো না। কারণ পরক্ষণে মনে পড়লো তাকে ভীষণভাবে ঠকানো হয়েছে। ঈশিতা খুব চাপা স্বভাবের মেয়ে। শত দুঃখ কষ্টের ভেতরে থাকলেও নিজে কখনো সেই দুঃখ কষ্টের ভাগ অন্যকে দিতে পারে না। আর এমন স্বভাবের মেয়েরাই বোধহয় দুনিয়াতে বেশি দুঃখ কষ্ট পেয়ে থাকে। ঈশিতা কোনো কথা না বলে মাথা দিয়ে হ্যাঁ সূচক নেড়ে তাদের রুম থেকে বেরিয়ে গেল। জাহিদ ভীষণ দুশ্চিন্তা করছে। নতুন কোনো খবর এখনো তার কানে এসে পৌঁছায়নি। হায়দারকে 20,000 টাকা দিয়েছে কাজটা করার জন্য। কাজটা সঠিকভাবে করতে পারলো কিনা কে জানে। কোনোভাবে হায়দারের সাথে যোগাযোগ করতে পারছে না। কাজটা তেমন কঠিন কিছু না। শুধু তার ট্রাকটা দিয়ে আয়েশাকে একটা ধাক্কা মারবে। আয়েশা ছবি দিয়ে দিয়েছে যেন চিনতে কষ্ট না হয়। প্রথমে হায়দার এই কাজটা করতে রাজি ছিল না। অনেক অনুরোধ করে রাজি করানো হয়। কাজ করার আগে নগদ 20,000 টাকা দিয়েছে এবং কাজ শেষ হবার পর আরও 10,000 টাকা দেবার কথা বলেছে।
জাহিদ দেশে থাকলে হয়তো এত ঝামেলা হতো না, খুব সহজে এই কাজটা সম্পূর্ণ করে ফেলতো। হঠাৎ জাহিদের ফোনটা বেজে ওঠে, রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে হাসি খুশিভাবে বলে উঠল, বস কাজ শেষ। জাহিদ একটা মুচকি হাসি দিয়ে বলল, যাক ভালো করেছিস, কোনো সমস্যা হয়নি তো? আরে বস কি যে কন আপনি, 10 বছরের ড্রাইভিং এর অভিজ্ঞতা, একদম পাকা হাত। বস আর দেরি করেন না, বাকি টাকার ব্যবস্থাটা করেন। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, ঘন্টা খানেকের ভেতরে বাকি টাকা পেয়ে যাবি। জাহিদ একটু চিন্তামুক্ত হলো, বেশ ফুরফুরে লাগছে তার মন। তবুও আয়শার জন্য একটু কষ্ট অনুভব করছে। ভালোবেসে বিয়ে করেছিল দুজনে, 2 বছর তাদের ভেতরে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা সত্ত্বেও বাসায় কেউ জানতে পারেনি প্রতি মাসে বিদেশ থেকে আয়শার কাছে টাকা পাঠাতো। তার সব রকম ভরণ পোষণের জাহিদ পূরণ করত। জাহিদের ইচ্ছে ছিল 5 বছর পর যখন একেবারে দেশে চলে আসবে তখন দুজনের বাসায় জানাবে। এর মাঝে 2বার এসে কিছুদিন থেকেও চলে গিয়েছে। তাদের ভেতর কারোর প্রতি কোনো অভিযোগ ছিল না। বিপত্তি ঘটে যখন জাহিদ শেষবার দেশে আসে তখন কোনো একভাবে জানতে পারে যে আয়শা কোনোদিনও মা হতে পারবে না। শুরু হতে থাকে দুজনের ভেতরে খুঁটিনাটি বিষয়ে মনোমালিন্য। যদিও কারণগুলো খুবই ছোট তুচ্ছ, তবুও সেটা বিশাল আকার ধারণ করত। আয়শা কখনো মুখ ফুটে প্রতিবাদ করতে পারত না, কারণ তার অনেক বড় একটা দুর্বলতা রয়েছে, আর জাহিদ সেই দুর্বলতার সুযোগ নিত। সবচেয়ে বড় কথা হলো জাহিদ আয়েশাকে নিয়ে সমাজে কখনো মুখ দেখাতে পারবে না, কারোর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না কোনোদিন বাবা ডাক শুনতে। তাই দিন দিন আয়েশার প্রতি অবহেলা বাড়তে থাকে। একটা সময় আয়েশা এগুলো সহ্য করে নিতে পারলো না, মেনে নিতে পারছিল না তার প্রতি অবহেলা। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে জাহিদকে ডিভোর্স দিতে বাধ্য হয়। সেও চায় না তার কারণে কারো সাজানো স্বপ্ন ধুলোয় মিশে যাক। ডিভোর্স পাবার পর জাহিদ যেন হাঁপ ছেড়ে বাঁচল। সিদ্ধান্ত নেয় বাকি জীবনটা প্রবাসে কাটিয়ে দেবে। কিন্তু নিয়তি যে কাউকে দেখে শুনে চলে না, তাই তো হঠাৎ করে জাহিদের বৃদ্ধ বাবা মা অসুস্থ হয়ে পড়ে। আর জাহিদ তার বাবা মার কথা চিন্তা করে ঈশিতাকে বিয়ে করতে বাধ্য হয়। জাহিদ এবং আয়েশার সম্পর্ক তৃতীয় কোনো ব্যক্তি জানে না, তাই ঈশিতার কাছে এত বড় সত্যটা গোপন রাখতে হয়। কিন্তু এত বছর পর আয়েশা তার সাজানো সংসার ভেঙে দিতে চাইবে, এটা কল্পনারও বাহিরে ছিল। কোনো কুল কিনারা না পেয়ে আয়েশাকে মারতে বাধ্য হয়। আয়েশার অবস্থা তেমন একটা ভালো না, খুবই গুরুতর অবস্থা। মাথার পেছনে মারাত্মকভাবে আঘাত লেগেছে। আইসিইউতে রাখা হয়েছে। ডাক্তাররা জানিয়েছে উন্নত মানের চিকিৎসা প্রয়োজন। তার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া লাগতে পারে যখন তখন। আপনার প্রচণ্ড রকমভাবে ভেঙে পড়েছে। প্রিয় মানুষটার যন্ত্রণা সে সহ্য করতে পারছে না। ভীষণ ভয় করছে হারিয়ে ফেলবার। হাজারো আশা স্বপ্ন যাকে নিয়ে সে যদি স্বার্থপরের মতো চলে যায় তাহলে নিজে বেঁচে থাকাটা মুশকিল হয়ে যায়। সারাটা জীবন জিন্দা লাশ হয়ে কাটিয়ে দিতে হবে, নাওয়া খাওয়া ঘুম কিছুই নেই। সারাদিন শুধু সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করে আয়েশাকে যেন আগের মতো ফিরে পায়। তার ভালোবাসার মানুষটাকে নিয়ে যেন বাকি জীবনটা পার করে দিতে পারে। আয়েশার বাবা মাও খুব করে সারাদিন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে তাদের সন্তানকে যেন তারা আগের মতো ফিরে পায়। আয়েশার খরচেই তাদের সংসার চলে। ছোট ভাই আসিফ পড়ালেখা করছে। বাবা বৃদ্ধ হয়ে গেছে। আয়েশার ছোট্ট জবটা থেকে যা আসে তা দিয়ে টেনে টুনে তাদের সংসার চালাতে হয়। তার চিকিৎসার খরচ বলতে গেলে সম্পূর্ণ আপনান বহন করছে। যদিও এত টাকা তার পক্ষে ম্যানেজ করা খুবই কঠিন হয়ে গিয়েছে, তবুও সাধ্য অনুযায়ী চেষ্টা করছে ভালোবাসার মানুষটার জন্য। আয়েশার বাবা মাও অনেক ধার দেনা করে বসে আছে। সবার আশা শুধু একটাই, আয়েশা যেন বেঁচে ফেরে। কিছুক্ষণ আগে পুলিশ একজনকে ট্রাক ড্রাইভারকে আটক করেছে। তাদের ধারণা এই ট্রাক ড্রাইভারই আয়েশাকে চাপা দিতে চেয়েছিল। এই দুর্ঘটনা ঘটার পর যখন আপনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারে যে ট্রাকটা যেইভাবে আয়েশাকে ধাক্কা মেরেছে, তাতে মনে হয় এটা ইচ্ছাকৃতভাবে মারা হয়েছে। এটা জানার পরেই আপনার তার একজন বন্ধু পুলিশ অফিসারকে বিষয়টা জানায়। যদিও এটার কোনো মজবুত প্রমাণ নেই, থানা থেকে ফোন পেয়ে আপনার দ্রুত গতিতে হসপিটাল থেকে বেরিয়ে যায়। আপনার থানায় এসে বসে আছে। তার সামনে কালো মোটা একটা মানুষ বসা, বড় বড় সাদা চোখ দিয়ে আপনানকে একবার দেখে নিল। মুখে খোঁচা খোঁচা দাড়ি। পাশ থেকে আপনানের বন্ধু সাগর পুলিশ অফিসার আপনানকে উদ্দেশ্য করে বলল, বন্ধু এই সেই ট্রাক ড্রাইভার হায়দার, যে আয়েশাকে ট্রাকে চাপা দিতে চেয়েছিল। আপনান চেয়ার থেকে উঠে হায়দারের সামনে রাখা চেয়ারটায় বসলো। খুব করুণ ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কেন ভাই, কেন আপনি এমন কাজটা করলেন? কি দোষ ছিল ওই মেয়েটার? পুলিশ অফিসার সাগর আপনানের ঘাড়ে হাত রেখে বলল, এই জানোয়ারটা এত সহজে কিছু বলবে না। তুমি ভেঙে পড়ো না বন্ধু। তুমি হসপিটালে চলে যাও, তোমার এখন আয়েশার পাশে থাকা উচিত। আর এদিকটা আমি সামলে নিচ্ছি। আপনার সাগরের কথা অনুযায়ী সেখান থেকে চলে এলো। চারপাশে শত শত মানুষ যার যার কাজে ভীষণ ব্যস্ত। সবাই আপন গতিতে চলছে। তাদের মাঝে আপনার আনমনে রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছে। অনেক নিঃস্ব হয়ে পড়েছে। প্রতিটা মানুষ মানুষের বাহ্যিক রূপটাই দেখে, কিন্তু মনের ভেতরে বিশাল দুঃখ কষ্টের পাহাড়টা কতটা ভর দিয়ে চেপে আছে সেটা কেউ দেখে না, এমনকি অনুভবও করতে পারে না।
এই কয়দিন অনেকটা চাপের মধ্যে ছিল আপনার, নাওয়া খাওয়া ঘুম কিছুই নেই। হেঁটে হেঁটে হসপিটালের দিকে যাচ্ছিল, হঠাৎ মাথাটা ঝিম ধরে আসে। দ্রুত পাশের একটা চায়ের দোকানের বেঞ্চের উপরে বসে যায়, পানি নিয়ে মাথার তালুতে দেয়, দুইটা বিস্কুট আর একটা রং চা খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। তারপর আবার রওনা দেয় হসপিটালের উদ্দেশ্য। হসপিটাল পৌঁছবার আগে আয়েশার ছোট ভাই আসিফ বেশ কয়েকবার ফোন করেছে, বলল আয়েশার জ্ঞান ফিরেছে, সে আপনাদের সাথে একটু কথা বলতে চায়। আয়েশার জ্ঞান ফিরেছে শুনে ভীষণ খুশি হলো, দৌড়ে একটা খালি রিকশায় উঠে বসলো। রিক্সা চালককে তাড়া দিচ্ছে দ্রুত হসপিটাল নিয়ে যাবার জন্য। আয়েশার সাথে কথা বলার জন্য দেরি সহ্য হচ্ছে না, তার মনে হলো সে তার ভালোবাসার মানুষটাকে নতুন করে ফিরে পেয়েছে। রিক্সা চালককে বিরক্ত হয়ে আপনানকে একটা ঝাড়ি মারলো। আপনান কিছু মনে করলো না, বরং রিক্সা চালকের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিল। হসপিটাল এরকম দৌড়ে মনে হলো প্রবেশ করলো। আয়েশার পাশে যেয়ে বসলো, মাথায় হাত রাখতে আয়েশা চোখ মেলে তাকালো। আপনানের দিকে তাকিয়ে অনেক কষ্টে একটা হাসি দিল। আপনানও একটা হাসি দিয়ে আয়েশার কানের কাছে মুখ নিয়ে বলল, এখন কেমন লাগছে তোমার? আয়েশা উপর নিচ করে মাথা নাড়িয়ে ধীরে ধীরে বলল, ভালো। আপনান আয়েশার হাতের উপরে হাত রাখলো। আয়েশা খুব শক্ত করে ধরে রইল। 2-3 মিনিট পর বলল, তোমাকে একটা কথা বলতে চাই। আপনান আয়েশার আরো সামনে এগিয়ে বসে বলল, এখন কিছু বলতে হবে না, তুমি রেস্ট করো, সময় আছে পরে বলবার। কথাটা তোমাকে বলা খুবই জরুরি, আমি এখনই বলতে চাই। কিন্তু তুমি তো এখনো অনেক অসুস্থ, পরে বলিও। আয়েশা আপনানের শার্ট টেনে ধরে নিজের মুখের কাছে মাথা এনে ফিসফিস করে বলল, আমি অসুস্থ তাই কথাটা এখনই বলতে চাই। আপনার আর কিছু না ভেবে বলল, আচ্ছা বলো। আমার মাথাটা ধরে একটু তোমার হাতের উপরে নেবা? আপনার আয়েশার মাথা উঁচু করে হাতের উপরে নিল। দুজনের চোখ নাক একদম সামনাসামনি, খুব কাছে। আয়েশা আপনানের চোখের দিকে তাকিয়ে বলল, আপনান, আমার আগে একজনের সাথে বিয়ে হয়েছিল। কথাটা আমি তোমাকে আরো আগে বলতাম, কিন্তু বলিনি, কারণ তোমাকে হারিয়ে ফেলবার ভয় হচ্ছিল ভীষণ। যেদিন অ্যাক্সিডেন্ট করি সেদিনই বলতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তুমি আমাকে ক্ষমা করে দিও আপনান। আপনার কথাটা শোনার পরে চোখের কোণে পানি জমে গেল। এক হাতে আয়েশার মাথা রাখা আর অন্য হাত দিয়ে চোখের কোণের পানি মোছার চেষ্টা করলো। আর এটা আয়েশার চোখ এড়ালো না, আয়েশার দুই চোখের পানি বেয়ে পড়ছে নীরবে। হঠাৎ নিজের হাতটা নিয়ে আপনানের গালে ছুঁয়ে দিল, আর খুব ধীরে ধীরে বলল, ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমাকে আপনান। কথাটা বলে ডান পাশের মাথাটা ঝুঁকে পড়ে গেল। আপনানের আর বুঝতে বাকি রইল না যে তার ভালোবাসার মানুষটা তাকে একা করে দিয়ে চলে গেছে। আপনান আয়েশার মাথাটা নিজের বুকের মধ্যে খুব শক্ত করে চেপে নিল। আকাশ বাতাস ভারী হয়ে উঠল, পাখিদের গুনগুন করে গান গাওয়া বোধহয় বন্ধ হয়ে গেল। নিমিষেই যেন সময়টা থমকে দাঁড়িয়ে গেল। আপনানের মুখে কোনো কথা নেই, দুই চোখ দিয়ে শুধু পানি ঝরছে। খোঁচা খোঁচা দাড়ির ফাঁক দিয়ে টপ টপ করে সেই পানি আয়েশার মাথার পাহাড়ি কালো কেশ ভিজিয়ে দিচ্ছে। পুলিশ অফিসার সাগরের কাছে ট্রাক ড্রাইভার হায়দার সত্যটা স্বীকার করেছে। বলেছে জাহিদ তাকে দিয়েই কাজটা করিয়েছে, এবং এই কাজের বিনিময়ে তাকে 30,000 টাকা দেওয়া হয়েছে। জাহিদের বাসার ঠিকানা নিয়ে সেখানে যায় এবং তার বাবা মা ঈশিতাকে সবকিছু জানানো হয়। জাহিদের বাবা মা বিশ্বাস করতে পারছে না তাদের সন্তান এমন কাজ করেছে, কিন্তু ঈশিতা কিছুটা বুঝে নিয়েছে জাহিদ কেন আয়েশাকে মারলো। শ্বশুর শাশুড়িকে এতদিন কিছু জিজ্ঞেস করেনি এবং জানায়ওনি। জাহিদ আয়েশাকে মেরে ফেলেছে এটা জানার পর আর চুপ করে থাকতে পারলো না, সরাসরি তাদেরকে প্রশ্ন ছুড়ে দিল, আমি এতদিন কিছু বলিনি আপনাদের, সব সময় সবকিছু চুপ করে সহ্য করে নিয়েছি, কিন্তু আজ আর চুপ করে থাকবো না। আপনাদের ছেলের আগেও বিয়ে হয়েছিল, এটা আমাকে কেন বলেননি? কেন এভাবে ঠকালেন আমাকে? ঈশিতার এমন কথা শুনে তারা সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেলেন। তারা এই কথা আগামাথা কিছুই বুঝলেন না, কারণ তারা তো জানেই না জাহিদ তাদের না জানিয়ে অনেক আগে বিয়ে করেছিল। ঈশিতা বেশ রাগান্বিত হয়ে আবার জিজ্ঞেস করলো, কি হলো বলুন, কেন এভাবে আমাকে ঠকালেন? মা, আমরা তোমার কথার কিছুই বুঝলাম না, আমরা তো জাহিদকে আগে বিয়ে করাইনি। তাহলে আয়েশা এতদিন আমাকে যা বলেছে সব মিথ্যা? আর আয়েশাকে আপনার ছেলে মারিয়েছে এটাও মিথ্যা? দেখো, আমরা এই বিষয়ে কিছুই জানি না, আগে জাহিদকে ফোন করে জিজ্ঞেস করি। যতই যা হোক, জাহিদ কখনো আমার কাছে মিথ্যে বলবে না। ঈশিতা জিসানকে কোলে নিতে নিতে বলল, আপনাদের যা মন চায় তাই করেন, আমি এতদিন অনেক সহ্য করেছি, আর না। আমি আপনাদের খুনির সন্তানের সংসার আর করতে পারবো না, ভালো থাকবেন। এটা বলে ঈশিতা জিসানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেল। সকল আশা ভরসা স্বপ্ন মাটি চাপা দিয়ে দিল, বাকি জীবনটা জিসানকে নিয়েই পার করে দেবে। আপনার তার ভালোবাসার মানুষ আয়েশাকে হারিয়ে আর ছন্ন ছাড়া, যাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবে ভেবেছিল, আজ সেই মানুষটাই তাকে একা করে দিয়ে চলে গেল। শূন্যতার মাঝে সম্পূর্ণ ডুবে গিয়েছে।
এই জগতে তো পেল না, অন্য জগতে তাকে আপন করে পাবে, সেই আশায় এখনো বেঁচে আছে। এখন প্রতিদিন আপনার তার প্রিয় জায়গায় এসে পুরাতন স্মৃতির সাথে লুকোচুরি করে। নদীর পাড়ে বিশাল কাশবনকে তার সঙ্গী করে নিয়েছে। এখানে এসে দেখা করার কথা ছিল আয়েশার, কিন্তু নিয়তি তাদের এক হতে দিল না। দেখতে দেখতে ৬টা বছর চলে গেল। ঈশিতা নিজের পায়ে দাঁড়িয়েছে, এখন আর অন্যের ভরসায় তাকে চলতে হয় না। একলা চলা শিখে গেছে। জিসানকে নিয়ে স্কুলে যাচ্ছিল, হঠাৎ একটা লোক তাদের সামনে এসে দাঁড়ালো। সাদা একটা শার্ট পরা, দেখতে পরিষ্কার হলেও কিছু কিছু জায়গায় ছিদ্র হয়ে আছে। কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি। লোকটাকে চিনতে তেমন একটা কষ্ট হলো না, কারণ এই লোকটার সাথে তো ৬ বছর আগে সংসার করেছিল। জাহিদ ঈশিতার সামনে দাঁড়িয়ে ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের কোণে পানি চিকচিক করছে। ঈশিতারও চোখের কোণে পানি জমেছে, কিন্তু সেটা আড়াল করার চেষ্টা করছে। ৬টা বছর জেলখানায় ছিল জাহিদ, তখন একটা বারও তার জন্য মন কাঁদেনি, কিন্তু এত বছর পর আজ তাকে সামনে দেখে বড্ড মায়া লাগছে। জিসানের হাত ছেড়ে দিল। জাহিদ জিসানকে কোলে নিয়ে হাউমাউ করে কান্না জুড়ে দিল, আর গালে কপালে চুমু দিতে লাগলো। সে আজ তার ভুল বুঝতে পেরেছে। ঈশিতাও হয়তো তাকে ক্ষমা করে দেবে, কিন্তু মনের ভিতরে যে গাঢ় দাগ কেটে আছে সেটা হয়তো কোনোদিনও মোছা সম্ভব হবে না। জাহিদ জিসানকে কোলে নিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে, আর ঈশিতা পেছন পেছন হাঁটছে, এবং শাড়ির আঁচলে চোখের পানি মুছে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে সামনের দিকে, তিনটা জীবনে নতুন ভালোবাসা। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।